বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব আন্দোলনে বিএনপি জামাত সহ অন্যদের ভূমিকা নিয়ে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস। নানা আলোচনা এবং সমালোচনার মধ্যে একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করে যাচ্ছেন দীর্ঘ 17 বছর পর প্রকাশ্যে আসা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সভাপতি সাদিক সায়েম। আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে জুলাই বিপ্লবের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা। জামাত শিবিরের সভাপতি কি জানালো, আমাদের সঙ্গেই থাকুন বিস্তারিত সংবাদ জানতে। এবারে জানাবো ওবায়দুল কাদেরের ব্যাংকের হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। আজ ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এদিকে গাজীপুরে 12 দফা দাবি জানিয়ে কারখানা শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুর সদর উপজেলা বাগেরবাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের নামে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকেরা 12 দফা দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। এ নিয়ে আশুলিয়ায় আজ 50টির মতো গার্মেন্টস কারখানা বন্ধ রয়েছে। তবে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। জানিয়ে দিব গুম খুনের অভিযোগে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল। আওয়ামী লীগ সরকার আমলে গুমের অভিযোগ এনে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ এই অভিযোগটি দাখিল করা হয়। এদিকে আন্দোলনকারীদের পানি দিতে গিয়ে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে মারা যান আলমগীর। কোটা সংস্কার আন্দোলনের সময় আহত আন্দোলনকারীদের পানি পান করাতে গিয়ে উপর থেকে ছোড়া গুলিতে নিহত হন কুষ্টিয়ার মোহাম্মদ আলমগীর শেখ। আলমগীরের স্বজনেরা জানান 19 জুলাই জুমার নামাজ শেষে স্ত্রীকে রান্নার কথা বলে রামপুরা এলাকায় নিজ রামপুরার কর্মস্থলে গিয়েছিলেন আলমগীর। ঘটনার সময় হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর গুলি ছোড়া হচ্ছিল। তখন গুলিবিদ্ধ কয়েকজন আন্দোলনকারী আহত হয়ে সড়কে লুটে পড়ে। আহতদের পানির বোতল দিতে গিয়ে আলমগীর নিজেও হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হন। তার শরীরে 3টি গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যুর কথা নিশ্চিত করে। এবং সর্বশেষ জানিয়ে দিব হিমঘরে 2 ভারতীয় নাগরিকের মরদেহ বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় 2 বছর ধরে কূটনৈতিক জটিলতায় শরীয়তপুর সদর হাসপাতালের হিমঘরে পড়ে আছে 2 ভারতীয় নাগরিকের মরদেহ। দীর্ঘ সময় ধরে মরদেহগুলো সংরক্ষণে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 2 বছরে মরদেহগুলো সংরক্ষণ সরকারে খরচ হয়েছে প্রায় 23 লক্ষ টাকা, যা রাষ্ট্রীয় টাকার অপচয় সচেতন মহল জানিয়েছে। জানা যায় অনুপ্রবেশের দায়ে 2022 সালের 18 মে বাবুল সিং ও 8 অক্টোবর সতেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে গ্রেপ্তার করে জাজিরা পদ্মা দক্ষিণ থানা পুলিশ। পরে তাদের পাঠানো হয় শরীয়তপুর জেলা কারাগারে। সেখানে অসুস্থ হলে হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এরপর থেকেই তাদের মরদেহগুলো হাসপাতালের ফ্রিজে বন্দী অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আন্দোলনে বিএনপি জামাত সহ অন্যদের ভূমিকা নিয়ে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস। নানা আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়ে যাচ্ছেন দীর্ঘ 17 বছর প্রকাশ্যে আসা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম। সোমবার 23 সেপ্টেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে জুলাই বিপ্লবের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদী দুঃশাসন এবং কর্তৃত্ববাদী সরকারের কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ ছিল ভিকটিম। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে কমবেশি প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এবং বাকশালী শাসনে নিপীড়িত নির্যাতিত হয়েছে ফ্যাসিস্ট কর্তৃক। ভিকটিম হওয়া থেকে বাদ যায়নি খোদ জ্ঞাত অজ্ঞাত সারে ফ্যাসিবাদের ভিত্তি স্থাপনকারীরাও। জুলাই বিপ্লব ছিল সর্বস্তরের সকল নিপীড়িতদের চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ। এই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছিল আমাদের শহীদরা। খোদা প্রদত্ত জানকে কোরবানি
কোরবানি করে তারা সাম্য এবং ইনসানিয়াত ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জিম্মাদারি আমাদের হাতে অর্পণ করে গেছেন। এই আন্দোলনে শহীদ আবু সাইদের রক্তের উপর দাঁড়ানো আন্দোলন, শহীদ মীর মুগ্ধের স্মৃতির উপর দাঁড়ানো আন্দোলন, যে রিকশাওয়ালা এই ক্রমাগত দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহীদ হয়েছেন তার কোরবানির উপর দাঁড়ানো আন্দোলন। হাজার হাজার শহীদ আমাদের পথ দেখিয়েছেন এক নতুন মঞ্জিলে। মাকসুদ বাংলাদেশ 2.0 শিবির সভাপতি লেখেন, এই আন্দোলনে যেমন অবদান ছিল সমাজের উচ্চতলার মানুষের, আবার আন্দোলনের ভ্যানগার্ড ছিল সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীরও। ইংরেজি মিডিয়ামের টেক স্যাভি কিড থেকে শুরু করে কওমি আলিয়া, তালেম এলেম, শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, সাভার থেকে শুরু করে বাংলার স্টালিন গ্রাদ হয়ে ওঠে যাত্রাবাড়ি, শহরনগর, গ্রাম গঞ্জে এই বিপ্লব ছিল আপনার আমার সবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা থেকে বিপ্লবের আওয়াজ ছড়িয়ে পড়েছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে। এ আওয়াজ রুদ্ধ প্রচেষ্টা রুখে দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে উঠেছিল গণমানুষের কণ্ঠস্বর। এই বিপ্লব ছিল শ্রমিক এবং দিনমজুর আন্দোলন, ছিল সাহসী সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী ভাই বোনদেরও। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সবাই রাস্তায় নেমে এসেছিলেন দেশ এবং জাতির মুক্তির স্লোগান তুলে। সবাইকে উদ্দেশ্য করে তিনি লিখেন, যারা আমাদের পছন্দ করেন, অপছন্দ করেন, ঘৃণা করেন, যারা আমার সংগঠন ছাত্র শিবিরকে ভালোবাসেন, অবজ্ঞা করেন, ঘৃণা করেন, কার্যত সবার অবদানেই আমরা পেয়েছি ৩৬শে জুলাইয়ের মহাবিজয়। ফতেহে মক্কা, ফতেহে বাংলা, ফতেহে কুস্তুনিয়াসের সিলসিলা ধরে আমরা পেয়েছি ফতেহ গণভবন। সেদিন গণভবন সত্যি গণভবনের ভবনে পরিণত হয়েছিল। সুতরাং আন্দোলন আমাদের সবার ভূমিকা অপরিসীম। এ আন্দোলন কোনো একক ব্যক্তির নয়, এ আন্দোলন বাংলাদেশের সকল মানুষের বৃহৎ অর্জন। ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংকের হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা বিভাগ। রোববার 22শে সেপ্টেম্বর ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বিএফআইইউ জানতে চেয়েছে ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে, কবে জমা হয়েছে, কে জমা করেছে। এ ধরনের বিস্তারিত তথ্য এর আগে গত 27 আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করে সংস্থাটি। বিএফআইইউ এর নির্দেশনা অনুযায়ী ওবায়দুল কাদেরের পিতামাতার নাম, স্ত্রীর নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের তথ্য উল্লেখ করা হয়েছে। 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ওবায়দুল কাদের। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন। গাজীপুরে 12 দফা দাবি জানিয়ে কারখানা শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুর সদর উপজেলার বাগেরবাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকেরা 12 দফা দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। আর সোমবার 23শে সেপ্টেম্বর সকাল 8টা থেকে ওই কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি সহ কয়েকটি দাবি জানিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেন। পরে বেলা 9:30টার দিকে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। জানা গেছে সোমবার সকালে শ্রমিকেরা 12 দফা দাবি জানিয়ে কারখানার ভেতরে অবস্থান নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তারা মহাসড়ক অবরোধ করে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিল সহ 8টি দাবি মেনে নেয়। 12টি দাবি থেকে 8টি দাবি মেনে নিলেও বাকি 4টি দাবি মেনে নেয়ার দাবি জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। এতে সকাল থেকে মহাসড়কের একটি অংশের আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। মহাসড়ক চলাচলকারী দূরপাল্লার বাস সহ ব্যক্তিগত যান আঞ্চলিক সড়কে চলাচল করছে। গুম খুনের অভিযোগে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল। আওয়ামী লীগ সরকার আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার 23শে সেপ্টেম্বর সকালে অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়েছে, এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ী, যাকে 2018 17ই নভেম্বর রাজধানীর বাসাবোতে অবস্থিত তার বাড়ি থেকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়। তৎকালীন ডিবি অফিসার মশিউরের নির্দেশে তাকে তুলে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
হাত পা চোখ বেঁধে তাকে ডিবি অফিসে আটকে রাখা হয়। পরে 26শে নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। এই 9 দিন তাকে অমানবিক নির্যাতন করা হয়। এ সময় বিরোধী দলের সম্পর্কে তার কাছে তথ্য চাওয়া হয়। পরবর্তী 26শে নভেম্বর ডিবি অফিস থেকে মুক্তি দিল তার অফিসে বিস্ফোরক পাওয়া গেছে এই মর্মে একটি মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তী কারাগার থেকে জামিনে মুক্তি পান এনামুল। বিনা দোষে এই 9 দিন তাকে তুলে নিয়ে যে অত্যাচার করা হয় সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ 25 জনের নাম উল্লেখ করে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও গতকাল বিকেলে এপিসি থেকে ফেলে দেওয়ার পর নিহত শহীদ শাইখ আস হাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়েছে গুলিবিদ্ধ ইয়ামিনের নিথর দেহ পুলিশের সাজোয়ান থেকে নিচে ফেলে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বর্বরিচিত এই ঘটনা দেখে দেশের মানুষ বিস্মিত এবং হতবাক হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্মূলে এই নিষ্ঠুরতম আচরণ দেশের ছাত্র জনতা তখন প্রতিবাদে ফুঁসে ওঠে। নির্মমেই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।